আমার মেয়ে মেহেরিন স্কুলের বিদায় অনুষ্ঠানে নাচ গান শেষে আর কখনো বাড়ি ফিরে আসেনি। ঠিক 11 মাস পর আমার ছেলে মাহিনের বিন ব্যাগ চেয়ারের ভেতরে লুকিয়ে রাখা এমন একটি জিনিস খুঁজে পাই, যা দেখে আমি আতঙ্কে চিৎকার করে উঠি। প্রায় 1 বছর আগে তোলা একটা ছবি, আমার কাছে মেহেরিনের শেষ স্মৃতি। সেদিন বিকেলে 5টা 12 মিনিটে আমাদের বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম। মেহেরিন পরেছিল হালকা নীল রঙের একটি সুন্দর পোশাক। তার হাত জড়িয়েছিল তার যমজ ভাই মাহিরের বাহুতে। দুজনেই তাদের বাবা মিস্টার ইয়াসিনের বলা কোনো মজার কথায় প্রাণ খুলে হাসছিল। আজও স্পষ্ট মনে আছে, ছবি তোলার আগে আমি আলতো করে মেহেরিনের গালের উপর পড়ে থাকা একগুচ্ছ এলোমেলো চুল সরিয়ে দিচ্ছিলাম। আমি বলেছিলাম, আজ রাতে দুজনে সবসময় একসঙ্গে থাকবে, ঠিক আছে? মাহির হেসে বলছিল, মা, আমরা তো সবসময় একসঙ্গেই থাকি। মেহেরিন মিষ্টি হেসে বলছিল, মা, আমরা আর ছোট বাচ্চা নই। ওটাই ছিল আমার মেয়ের কণ্ঠস্বর শেষবারের মতো শোনা। সেদিন রাত 11টা 47 মিনিটে ফোন বেজে উঠল। ফোন করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের। তার কণ্ঠ ছিল কাঁপা। তিনি বললেন, মিসেস রুহানি, আপনার মেয়ে মেহেরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যত দ্রুত সম্ভব স্কুলে চলে আসুন। সেই একটি বাক্য মুহূর্তের মধ্যে আমাদের সুখের সংসারকে অন্ধকারে ডুবিয়ে দিল। মেহেরিন আর কখনো বাড়ি ফিরে আসেন। পুলিশ স্কুলের প্রতিটি কক্ষ, অনুষ্ঠান স্থল, স্কুলের পেছনে ঝোড়ঝাপ, এমনকি কাছের নদীর তীর পর্যন্ত তন্ন করে খুঁজছিল। তারা শিক্ষার্থী, শিক্ষক, অনুষ্ঠানে দায়িত্বে থাকা সবাই এবং সেদিন উপস্থিত প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করেছিল। কেউ বলেছিল হয়তো কেউ তাকে জোর করে নিয়ে গেছে, আবার কেউ বলছিল হয়তো সে একটু নিরিবিলি থাকার জন্য বাহিরে গিয়েছে, তারপর পথ হারিয়ে নদীর দিকে চলে গিয়েছে। কিন্তু কোনো কথারই প্রমাণ মেলেনি। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেন বারবার মাহিরকে একই প্রশ্নই করছিল, তোমার বোন কোথায় গিয়েছে? মাহির প্রতিবারই একই উত্তর দিয়েছে, আমি জানি না। ও বলেছিল একটু বাহিরে গিয়ে খোলা হাওয়ায় দাঁড়াবে। আমি ভেবেছিলাম একটু পরেই ফিরে আসবে। সেই রাতের পর মাহির যেন সম্পূর্ণ বদলে গেল। আগের মতো হাসতো না, আমাদের সঙ্গে বসতো না ঠিক মতো। বেশিরভাগ সময় নিজের ঘরে দরজা বন্ধ করে একা একা থাকতো। আমি যখনই দরজায় কড়া নাড়তাম, ভেতর থেকে শুধু একটি কথাই শুনতে পেতাম, মা, দয়া করে ভেতরে আসবে না। আমি ভেবেছিলাম যমজ বোনকে হারানোর শোকে সে ভেঙে পড়েছে, তাই তাকে নিজের মতো করে সময় দিয়েছিলাম। এভাবেই কেটে গেল দীর্ঘ 11 মাস। একদিন বিকেলে মাহির পড়াশোনার জন্য বাহিরে থাকার সময় হঠাৎ তার ঘরের দরজার নিচ দিয়ে ধোয়ার গন্ধ ভেসে এলো। আমার বুক কেঁপে উঠল। মনে হলো হয়তো কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু রেখেই চলে গেছে, অথবা কোথাও আগুন লেগেছে। প্রায় 1 বছর পর প্রথমবারের মতো আমি তার ঘরের দরজা খুললাম, কিন্তু ভেতরে কোনো আগুন ছিল না। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ আমার চোখ পড়ল টেবিলের উপর রাখা একটি ছবিতে। সেটি ছিল সেই বিদায় অনুষ্ঠানের ছবি। ছবির ফ্রেমের ভেতরে মেহেরিন এখনো হাসছে, যেন হারিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তটিকে সময় তাকে চিরদিনের জন্য থামিয়ে রেখেছিল। আমার হাঁটু কেঁপে উঠল। আমি ধপ করে বসে পড়লাম সেই হলুদ রঙের বিন ব্যাগ চেয়ারে, যেটি আমরা মাহিরের 12তম জন্মদিনে কিনে দিয়েছিলাম। ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। চেয়ারের এক পাশ অস্বাভাবিকভাবে ভেবে যাচ্ছিল, অন্য পাশটি আবার শক্ত লাগছিল। আমি উঠে দাঁড়িয়ে চেয়ারটি উল্টে দিলাম। নিচে একটি লম্বা সেলাই চোখে পড়ল, তা আগে কখনো দেখিনি। সেলাইটি করা ছিল উজ্জ্বল লাল সুতো দিয়ে। আমার হাত কাঁপছিল। ধীরে ধীরে সুতোটিকে টান দিলাম। কাপড়টি ছিঁড়ে খুলে গেল। আর ভেতরে যা লুকিয়ে রাখা ছিল তা দেখে আমার বুক হিম হয়ে গেল। পর মুহূর্তে আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। কয়েক সেকেন্ড আমি নড়তেই পারছিলাম না। বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পাশের ঘর থেকেও শোনা যাবে। আমার হাত থেকে ছিঁড়ে যাওয়া লাল সুতোর টুকরোটো মেঝেতে পড়ে গেল। আর বিন ব্যাগের ভেতর থেকে বেরিয়ে থাকা জিনিসটা আমার সমস্ত শরীর ঠান্ডা করে দিয়েছিল। ওটা ছিল একটি ছোট নীল রঙের চুলের ফিতা। ফিতাটার মাঝখানে সাদা মুক্তোর মতো ছোট ছোট ফুতি বসানো। আমি চোখ বন্ধ করেও চিনতে পারি এটা মেহেরিনের সবচেয়ে প্রিয় ফিতা। গত বছরের বিদায় অনুষ্ঠানের দিন নিজের হাতে ওর চুল বেঁধে দিয়েছিলাম। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে খুলে রাখবে বলেছিল, অথচ সেই ফিতা আজ মাহিরের বিন ব্যাগের ভেতর লুকিয়ে আছে। আমার আঙ্গুল কাঁপতে কাঁপতে ফিতাটা তুলে নিল। তার নিচে আরো কিছু একটা শক্ত জিনিসের স্পর্শ পেলাম। সাবধানে হাত ঢুকিয়ে টেনে বের করতেই একটা কালো রঙের ছোট টিনের বক্স বেরিয়ে এলো। বক্সটার উপর ধুলো জমে ছিল। মনে হচ্ছিল অনেকদিন ধরে এটা এখানে লুকিয়ে রাখা হয়েছে। আমি ঢাকনাটা খুলতেই ভেতরে একটার পর একটা জিনিস দেখে নিঃশ্বাস আটকে গেল। একটি রূপার ব্রেসলেট, একটি ভাঙ্গা হাতঘড়ি, একটি স্কুলের পরিচয়পত্র আর একটি ভাঁজ করা কাগজ। ব্রেসলেটটা মেহেরিনের। তার 13শ জন্মদিনে আমি আর ইয়াসিন মিলে উপহার দিয়েছিলাম। হাতঘড়িটাও ওরই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্কুলের পরিচয়পত্রটি। ছবিটিতে মেহেরিনের হাসি মুখ, নিচে শুকিয়ে যাওয়া গাঢ় বাদামি রঙের কয়েকটি দাগ। আমার হাত কাঁপতে শুরু করল। আমি কাগজটা খুললাম। কাঁপা কাঁপা হাতে লেখা মাত্র একটি লাইন, আমি চাইনি এমনটা হোক। এর নিচে কোনো নাম নেই। আমার মাথার ভেতর যেন বজ্রপাত হলো। ঠিক তখনই সামনে দরজা খোলার আওয়াজ পেলাম, মাহির। আমি তড়িঘড়ি করে বক্সটা বন্ধ করার আগে সে দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখ প্রথমে আমার দিকে, তারপর ছেঁড়া বিন ব্যাগের দিকে, শেষে বক্সটার দিকে গেল। এক মুহূর্তের জন্য তার মুখের
রং বদলে গেল। সে ফ্যাকাশে হয়ে ফিসফিস করে বলল, মা তুমি এটা খুলেছ? আমি দাঁড়িয়ে গেলাম। এগুলো এখানে কেন? সে কোনো উত্তর দিল না। কথা বলো মাহির। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। তুমি এটা দেখতে পারতে না? এগুলো তোমার বোনের জিনিস। এগুলো তোমার কাছে এগুলো কিভাবে? মাহির 2 হাত মাথা চেপে ধরল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে। আমি কাউকে বলতে পারিনি। কি বলতে পারোনি? আমি ভয় পেয়েছিলাম। ঠিক তখনই সে হঠাৎ ঘুরে দৌড় দিল। আমি তার পেছনে ছুটলাম। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির বাহিরে বেরিয়ে গেল। আমি চিৎকার করে ডাকলাম, মাহির দাঁড়াও, কিন্তু সে থামলো না। রাস্তার মোড়ে পৌঁছাতেই সে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়লাম। মাথায় তখন একটাই প্রশ্ন, মাহির কি সত্যি কিছু জানে, নাকি সে এমন কোনো সত্য লুকিয়ে রেখেছে যা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে? আমি কাপা হাতে ফোন বের করে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেনকে কল করলাম। ফোন ধরতে তিনি বললেন, হ্যালো মিসেস রুহানি। আমি কান্না ভেজা গলায় বললাম, ইন্সপেক্টর, আমি মনে হয় মেহেরিনের মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেয়েছি। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি ধীর গলায় বললেন, কোনো কিছু স্পর্শ করবেন না, আমি এখনই আসছি। আমি ফোনটা নামিয়ে আবার ঘরে ঢুকলাম, কিন্তু ঘরে ঢুকেই দেখলাম বক্সটা যেখানে রেখেছিলাম সেখানে আর নেই। ঘরে আমি ছাড়া আর কেউ থাকার কথা নয়, তবুও বক্সটা উধাও। আর মেঝেতে পড়ে আছে শুধু একটি নতুন লাল সুতো। মেঝেতে পড়ে থাকা লাল সুতোটার দিকে তাকিয়ে আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমার মাথার ভেতর যেন সব চিন্তা একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। কয়েক মিনিট আগেও যে কালো টিনের বক্সটা আমার হাতেই ছিল সেটি এখন নেই, অথচ আমি এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হইনি। মাহির পালিয়ে যাওয়ার পর আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। তাহলে বক্সটা নিল কে? আমার বুকের ভেতর একটা অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়লো। কাপা হাতে আবার পুরো ঘরটাই খুঁজতে শুরু করলাম। টেবিলের নিচে, খাটের পাশে, বুক শেলফের আড়ালে, কোথাও নেই। শুধু মেঝের উপর পড়ে থাকা সেই লাল সুতোটা যেন নীরবে আমাকে উপহাস করছে। আমি সুতোটা তুলে নিতেই বুঝতে পারলাম এটি আগের সুতোর অংশ নয়, একেবারে নতুন। যেন কেউ ইচ্ছে করে এটি এখানে রেখে গেছে আমাকে বার্তা দেওয়ার জন্য। ঠিক তখনই নিচে গাড়ির শব্দ শোনা গেল। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি পুলিশের একটি গাড়ি এসেছে। ইন্সপেক্টর আরিফ হোসেন দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠলেন, তার সঙ্গে 2 জন কনস্টেবল। তিনি ঘরে ঢুকতেই চারপাশে তীক্ষ্ণ চোখে তাকালেন। আমার মুখের অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন বিষয়টি সাধারণ নয়। আমি কাপা গলায় বললাম, বক্সটা নেই। আমি ফোন করার পরই ওটা এখানেই ছিল, কিন্তু এখন নেই। তিনি এক মুহূর্তেও চুপ থেকে ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণা পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর মেঝে থেকে লাল সুতোর টুকরোটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখের ভাঁজ আরো গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, মিসেস রুহানি, আপনার বাড়িতে কি আর কেউ ছিল? আমি মাথা নাড়ালাম। না, মাহির ছিল। সে এগুলো দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। তারপর আমি আপনাকে ফোন করি। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ করে থেকে জানালা দিয়ে এগিয়ে গেলেন। জানালাটা অল্প খোলা ছিল। নিচে নরম মাটিতে তিনি টর্চের আলো ফেলতে জুতোর অস্পষ্ট ছাপ দেখা গেল। তিনি নিচে নেমে সেই ছাপ পরীক্ষা করলেন। ফিরে এসে শান্ত গলায় বললেন, কেউ জানালা দিয়ে বের হয়েছে। খুব বেশি সময় হয়নি। আমার শরীর শিউরে উঠল, অর্থাৎ আমি ঘরের মধ্যেই ছিলাম। আর ঠিক সেই সময় কেউ আমার অগোচরে বক্সটা নিয়ে পালিয়ে গেছে। এর মধ্যে বাড়ির সামনে আরেকটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলেন আমার স্বামী মিস্টার ইয়াসিন। অফিস থেকে তাড়াহুড়ো করে ফিরছেন। পুলিশের গাড়ি দেখে উদ্বিগ্ন মুখে ঘরে ঢুকলেন। আমি কিছু বলার আগে ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে বললেন, আপনার ছেলে কোথায়? ইয়াসিন বিস্মিত হয়ে বলল, সে তো বাড়িতেই থাকার কথা। আমি সব ঘটনা এক নিঃশ্বাসে বলে ফেললাম। কথা শেষ হতেই তিনি দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বললেন, না, মাহির এমন কিছু করতে পারে না। ইন্সপেক্টর আরিফ এবার সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার ইয়াসিন, আপনি কি নিশ্চিত যে আপনার ছেলে সেদিন রাতে সব সত্যিটা আমাদের বলেছিল? প্রশ্নটা শুনে ইয়াসিনের চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা গেল। খুব দ্রুত সেটা লুকিয়ে ফেললেও আমার চোখ এড়ালো না। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। তিনি কি কিছু জানেন? এতদিন ধরে তিনি কি আমার কাছেও কিছু লুকিয়ে রেখেছেন? ইন্সপেক্টর পকেট থেকে একটি ছোট নোটবুক বের করলেন। পাতাগুলো উল্টে তিনি বললেন, মেহেরির নিখোঁজ হওয়ার রাতে সিসিটিভির ফুটেজে আমরা বারবার দেখছিলাম। সেখানে একটা বিষয় শুরু থেকেই আমাদের সন্দেহ জাগছিল, কিন্তু প্রমাণের অভাবে আমরা বিষয়টি সামনে আনিনি। আমি উৎকণ্ঠায় তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, ভিডিওতে দেখা যায় রাত 8:57 মেহেরিন একটা স্কুল ভবনের পেছনে করিডোর দিয়ে হাঁটছিল। ঠিক 30 সেকেন্ড পরে মাহিরও একই দিকে যায়, কিন্তু মাহির 3 মিনিট পর একাই ফিরে আসে। মেহেরিন আর ফিরে আসে না। আমার বুক থক করে উঠল। এতদিন মাহির বলেছিল সে বোনের সঙ্গে ছিল না, তাহলে সে মিথ্যে বলেছিল কেন? নাকি অন্য কোনো কারণ ছিল? ইয়াসিন এবার ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার 2 হাত কাঁপছে। তিনি নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি ভেবেছিলাম এটা গুরুত্বপূর্ণ নয়। আমি হতবাক হয়ে বললাম, কি গুরুত্বপূর্ণ নয়? তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন। সেই চোখে এমন অপরাধবোধ যা আমি আগে কখনো দেখিনি। ঘটনার 3 দিন পরে মাহির আমার কাছে এসেছিল। সে খুব কাঁদছিল, বলছিল সে এমন কিছু দেখেছে যা কাউকে বলতে পারবে না। আমি যতই জিজ্ঞেস করি সে কিছু বলেনি, শুধু বলেছিল, বাবা, আমি যদি সত্যিটা বলি তাহলে সবাই আমাকে ঘৃণা করবে। আমি ভেবেছিলাম ও শোকে এমন বলছে, তাই আর জোর করিনি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি প্রায় চিৎকার করে বললাম, তুমি এত বড় কথা আমাকে বলনি? ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না, মাথা নিচু করে বসে রইল। ঠিক তখনই ইন্সপেক্টরের ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করতে ওপাশ থেকে দ্রুত কিছু কথা শোনা গেল। কয়েক সেকেন্ড পর তার মুখের ভাব বদলে গেল। ফোন রেখে তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, মাহিরকে দেখা গেছে। আমি উঠে দাঁড়ালাম। কোথায়? নদীর ধারে পুরনো ফেরিঘাটে।
এক মুহূর্ত দেরি না করে আমরা সবাই রওনা হলাম সেখানে। রাত নেমে এসেছে, আকাশে কালো মেঘ, বাতাসে নদীর কাঁচা গন্ধ, পুলিশের গাড়ি, লাল নীল আলো অন্ধকারে অদ্ভুত এক পরিবেশ তৈরি করছে। ফেরিঘাটে পৌঁছে দেখি চারপাশ ফাঁকা। দূরে একটি ভাঙ্গা কাঠে জেটির উপর একা বসে আছে মাহির। সে নদীর দিকে তাকিয়ে আছে, যেন আমাদের উপস্থিতি সে টেরই পায়নি। আমি দৌড়ে তার কাছে এলাম। মাহির। সে ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। আমি তার কাঁধে হাত ধরে বললাম, বাবা কি হয়েছে? তুমি কি কিছু লুকিয়ে রেখেছো? আমাকে বলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে পকেটের ভেতরে হাত ঢুকালো। তারপর একটি ছোট রূপার চাবি বের করলো। সে একই ধরনের চাবি, যেটা আমি কালো বক্সের ভেতরে আগে কখনো দেখিনি। সে কাপা গলায় বলল, মা, বক্সটা কেউ নিয়ে গেছে, কিন্তু তারা জানে না এটা ছাড়া বক্সটা খোলা যাবে না। আমি বিস্ময়ে চাবিটার দিকে তাকিয়ে রইলাম। মাহির চোখ বন্ধ করে বলল, ওরা ফিরে আসবে, কারণ বক্সের ভেতর যা আছে সেটা শুধু জিনিস নয়, সেটা এমন একটা সত্য যা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাবে। তার কথা শেষ হতেই নদীর উপর থেকে হঠাৎ একটি টর্চের আলো তিনবার জ্বললো আর নিভল। মাহিরের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। সে আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। মাহিরের ঠোঁট থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে নদীর উপর থেকে ভেসে আসা টর্চের আলো আবারও তিনবার জ্বলে উঠল, তারপর নিভে গেল। চারপাশে এমন এক ভৌতিক নীরবতা নেমে এলো যে নদীর ঢেউ, ঘাটের কাঠে আছড়ে পড়া শব্দ অস্বাভাবিক রকম স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি ছেলের হাত শক্ত করে ধরে ফেললাম, আর পুরো শরীর কাঁপছিল। এটা সাধারণ ভয় নয়, এটা এমন এক আতঙ্ক যার দীর্ঘদিন ধরে বুকে ভেতর লুকিয়ে রাখা হয়েছে। ইন্সপেক্টর আরিফ সঙ্গে সঙ্গে দুই কনস্টেবলকে ইশারায় বললেন। তারা টর্চ জ্বালিয়ে নদীর ধারে এগিয়ে গেলেন, কিন্তু উপরে তখন কোনো আলো নেই। যেন কয়েক সেকেন্ড আগে ঘটনাটা কল্পনা ছিল। তবু মাহিরের চোখের ভয় মিথ্যা হতে পারে না। সে বারবার নদীর উপর অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছিল, ওরা জানে আমি এখানে এসেছি, ওরা জানে চাবিটা এখনো আমার কাছেই আছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মাহিরের দুই কাঁধ চেপে ধরে বললাম, মাহির বাবা, আর লুকিও না। 11 মাস ধরে আমরা প্রতিদিন মরেছি। তোমার বোন কোথায়? সেদিন কি হয়েছিল? তুমি যা জানো সব বলো। আমার গলার কান্নায় জমেছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে সত্যটা না জানলে আমি নিজেই পাগল হয়ে যাব। মাহির মাথা নিচু করে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি সেদিন মেহেরিনকে একা ছেড়ে যাইনি মা। আমি ওর পেছনে এগিয়েছিলাম, কারণ ও আমাকে বলেছিল স্কুলে পুরনো সায়েন্স বিল্ডিং এর পেছনে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। সে বলেছিল খুব জরুরি একটা কথা আছে। আমি ওকে একা যেতে দিতে চাইনি, তাই লুকিয়ে লুকিয়ে পেছনে গিয়েছিলাম। আমার বুক ধুক করে উঠল। কে অপেক্ষা করছিল? মাহির মাথা নাড়ালো। আমি প্রথমে দেখতে পাইনি। মেহেরিন একটা বড় আম গাছের আড়ালে দাঁড়িয়েছিল। তারপর একজন মানুষ অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার মুখ আমি পরিষ্কার দেখতে পাইনি, শুধু দেখেছিলাম সে কালো হুডি পরেছিল। মেহেরিন তাকে দেখে ভয় পেয়ে যায়নি, বরং মনে হচ্ছিল লোকটাকে সে আগেই চিনত। ইন্সপেক্টর আরিফ একদম কাছে এসে দাঁড়ালো। তারপর মাহির গভীর শ্বাস নিয়ে বলল, আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন তাদের কথার কিছু অংশ শুনতে পাই। লোকটা বারবার বলছিল, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আর আপু বলছিল, আমি মিথ্যা বলতে পারবো না, সবাই সত্যিটা জানবে। তারপর তারা তর্ক করতে শুরু করে। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। হঠাৎ মাহির বলতে লাগলো, আমি একটা জিনিস পড়ে যাওয়া শব্দ শুনি। তারপর আপু খুব জোরে চিৎকার করছিল। আমি দৌড়ে এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তখনই কেউ একজন পেছন থেকে আমার মুখ চেপে ধরলো। আমি আতঙ্কে বলে উঠলাম, কে? মাহিরের ঠোঁট কেঁপে উঠল। আমি তাকে দেখিনি, শুধু মনে আছে তার হাতে একটা অদ্ভুত গন্ধ ছিল, পোড়া রাবার আর সিগারেটের মিশ্রণ গন্ধ। সে আমার কানে ফিসফিস করে বলছিল, একটা শব্দ করলেও তোমার বোনের মতো তুমিও হারিয়ে যাবে। নদীর ঠান্ডা বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠল। ইন্সপেক্টর আরিফ দ্রুত নোটবুকে সব লিখে নিচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তারপর? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, মাহির বলল। চোখ খুলে দেখি আমি স্কুলের পেছনে স্টোর রুমে আছি পড়ে। তখন চারদিকে সবাই আপুকে খুঁজছে। আমি কাউকে কিছু বলতে পারিনি, কারণ যাওয়ার আগে লোকটা আমার হাতে একটা কাগজ গুজে দিয়েছিল। কাগজে কি লেখা ছিল? মাহির পকেট থেকে ভাঁজ করা পুরনো কাগজটা বের করলো। এতদিন ধরে ভাঁজ করে রাখার কারণে কাগজটা প্রায় ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেছে। ইন্সপেক্টর সাবধানে সেটা খুললেন। কাগজে মাত্র একটি বাক্য লেখা, সত্য বললে পরের লাশ হবে তোমার মায়ের। আমি নিজের অজান্তে মুখ চাপা দিলাম। 11টা মাস ধরে আমার ছেলে এই ভয়টা একা বয়ে বেড়াচ্ছিল। আমি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মাহিরও আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে ফুফিয়ে ফুফিয়ে বলল, আমি ভাবছিলাম আমি যদি চুপ থাকি তাহলে অন্তত তোমরা বেঁচে থাকবে। ইন্সপেক্টর আরিফ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, এর মানে এটা সাধারণ নিখোঁজের ঘটনা নয়। কেউ পরিকল্পনা করে মেহেরিনকে সরিয়েছে, আর মাহির ছিল একমাত্র প্রত্যক্ষদর্শী। ঠিক তখনই এক কনস্টেবল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, নদীর ধারে একটা জিনিস পাওয়া গেছে। আমরা সবাই তার পেছনে দৌড়ালাম। ঘাট থেকে প্রায় 50 গজ দূরে কাদার মধ্যে অর্ধেক ডুবে ছিল